তখন শ্যামাকে কিছু বলতেই হবে। শ্যামার প্রথম কথাটা কি হবে? আরে আপনি? নাকি সে বিনীত ভঙ্গিতে সালাম দেবে? সালামটা তো মনে হয় দেয়া উচিত। শ্যামা, তুমি এখানে? শ্যামা এতই চমকে গেল যে তার হাত লেগে নেইল পলিশ রিমুভারের বোতল টেবিলে কাত হয়ে পড়ে গেল। শ্যামা বোতল তুলতে তুলতে বলল, সালাম আলাইকুম। তুমি কি আমাকে চিনতে পারছো? জি। এক প্যাকেট সিগারেট কিনতে দোকানে ঢুকেছিলাম, হঠাৎ দেখি তুমি। শ্যামা মনে মনে বলল, খাতাউর সাহেব, আপনিও তো মিথ্যা খুব ভালোই বলছেন। বেছে বেছে শার্টটাও সুন্দর পরেছেন। কেউ নিশ্চয়ই বলেছে এই শার্টে আপনাকে ভালো মানায়। ওই দিন আপনার চেহারা ভালো মতো দেখতে পাইনি, আজ দেখতে পাচ্ছি। চেহারা খারাপ না। থুতনিতে কাটা দাগ কেন? ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন? কিভাবে ব্যথা পেলেন সেই গল্পটা একসময় শুনব। কি জন্যে শুনব জানতে চান? শুনব কারণ আপনি গল্প কেমন বলতে পারেন সেটা জানার জন্যে। বেশিরভাগ মানুষই গল্প বলতে পারে না, যেমন আমার বাবা। বাবা যেহেতু আপনাকে পছন্দ করেন, কাজেই ধরে নিতে পারি আপনিও বাবার মতো গল্প বলতে পারেন না। শ্যামা দোকান থেকে বের হলো। তার পেছনে পেছনে বের হলো আতাউর। শ্যামা বলল, আজ আপনার অফিস নেই? আতাউর বলল, অফিস আছে, আমি ছুটি নিয়েছি। ছুটি নিয়েছেন কেন? শরীরটা ভালো না, ভাবলাম ঘরে শুয়ে থেকে বিশ্রাম করব। কই, আপনি তো ঘরে শুয়ে নেই, দোকানে দোকানে ঘুরছেন। আতাউর বিব্রত ভঙ্গিতে কাশল। শ্যামা বলল, আপনি সিগারেট ধরাচ্ছেন না তো? সিগারেট ধরান। আতাউর বলল, আমি সিগারেট খাই না। একটু আগে যে বললেন সিগারেট কেনার জন্য দোকানে ঢুকেছেন। আমার জন্যে না, আমার বোনের হাজব্যান্ডের জন্যে। দুলাভাই খুব সিগারেট খান। কেউ তাকে সিগারেট উপহার দিলে তিনি খুব খুশি হন। আমি মাঝে মাঝে তাকে সিগারেট দেই। ও আচ্ছা। শ্যামা এখন কি করবে বুঝতে পারছে না। রিক্সা ঠিক করে বাসার দিকে রওনা হবে, নাকি ফুটপাতে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ গল্প করবে? এক জায়গায় দাঁড়িয়ে গল্প করা যায় না, গল্প করতে হয় হাঁটতে হাঁটতে, কিংবা কোথাও বসতে হয়। নয়ানের জমিদার মিস্টার আতাউর কি এই সহজ সত্যটা জানে? মনে হয় জানে না। আতাউর বলল, এশা কেমন আছে? শ্যামা বলল, ভালো আছে। হঠাৎ এশার কথা জানতে চাইছেন কেন? এমনি, কোনো কারণ নেই। ওকে তো আপনি দেখেনও নি। দেখেছি, একবার জানালা দিয়ে তাকিয়েছিল। তুমি কি এখন বাসায় চলে যাবে? জি। দাঁড়াও, রিক্সা ঠিক করে দেই। রিক্সা ঠিক করতে হবে না, আমি রিক্সা ঠিক করতে পারবো। আতাউর খুবই অস্বস্তির সঙ্গে বলল, শ্যামা, তুমি কি আমার সঙ্গে এক কাপ চা খাবে? কোথায় চা খাবেন? কোনো রেস্টুরেন্টে বসে, বা ধরো। শ্যামা তাকিয়ে আছে। আতাউর তার কথা শেষ করতে পারল না, অসহায় ভঙ্গিতে তাকালো। শ্যামা বলল, দুপুরবেলা কি চা খাবার সময়? না, তা না, মানে, আচ্ছা ঠিক আছে, রিক্সা করে দেই। শ্যামা বলল, আপনার যদি খুব চা খেতে ইচ্ছা করে তাহলে আমার সঙ্গে বাসায় চলুন, আপনাকে চা বানিয়ে খাওয়াবো। আতাউর এমনভাবে তাকাচ্ছে যেন প্রস্তাবটা তার মনে ধরেছে। শ্যামা ভেবেই পাচ্ছে না জমিদার খাতাউর সাহেব বোকা নাকি। যদি সত্যি সত্যি মানুষটা বলে চলো যাই, তাহলে বুঝতে হবে মানুষটা বোকা। মেয়েদের সবচেয়ে বড় অভিশাপ হলো বোকা স্বামীর সঙ্গে সংসার যাপন। বোকা স্বামীরা স্ত্রীকে টেবিল ভাবে। ঘরের এক কোনায় টেবিলটা পড়ে থাকবে, চেয়ারের তাও নড়াচড়ার সুযোগ আছে। এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়, টেবিলের সে সুযোগও নেই। শ্যামা বলল, আপনার চিন্তা শেষ হয়েছে? কি ঠিক করলেন? তোমাদের বাসায় কেউ কিছু মনে করবে না তো? মনে তো করবেই, কি মনে করে সেটা হলো কথা। এশা কি বাসায় আছে? জানি না। আতাউর অস্বস্তির সঙ্গে এদিকে ওদিকে তাকাচ্ছে।
শ্যামা বলল, আপনি দ্রুত মন ঠিক করুন। এতক্ষণ রাস্তার উপর দাঁড়িয়ে কথা বলা যায় না। দেখুন না, সবাই তাকাচ্ছে আমাদের দিকে। তুমি কি যেতে বলছো? আমি কিছুই বলছি না, যা বলার আপনিই বলছেন। চলো যাই। দুটা রিক্সা ঠিক করুন, একটায় আমি যাব, পেছনে পেছনে আপনি যাবেন। তোমার মা কিছু মনে করবেন না তো? শ্যামা জবাব দিল না। তার খুবই বিরক্তি লাগছে। বাইরের বারান্দার কাঠের চেয়ারে আতাউরকে বসিয়ে শ্যামা ঘরে ঢুকল। আশ্চর্য ব্যাপার, বাসা খালি। সুলতানা তার ঘরে দরজা ভেজিয়ে শুয়ে আছেন। ঈশা নেই, মন্টু নেই। কাজের মেয়েটা বাথরুমে কাপড় ধুচ্ছে। সদর দরজাও খোলা। যে কেউ দরজা খুলে টিভি ভিসিআর নিয়ে চলে যেতে পারত। সুলতানা মেয়েকে দেখে উঠে বসলেন। শ্যামা বলল, মা শরীর খারাপ? সুলতানা বললেন, সামান্য গা গরম। তোমাকে বিছানা থেকে নামতে হবে না, শুয়ে থাকো। ঈশা কোথায়? মন্টু কোথায়? মন্টু কোচিং সেন্টারে, সন্ধ্যাবেলায় আসবে। ঈশা কখন আসবে কিছু বলে যায়নি। দুপুরের খাবার কি? ডাটার দিয়ে চিংড়ি মাছ। আর কিছু নেই? না। ডাটার দিয়ে চিংড়ি মাছ তো তোর পছন্দ। ভাজা বুঝি কিছু করনি? না, ডাল আছে। ঘরে কি বেগুন আছে মা? বেগুন আছে। বেগুন ভাজা খাবি? হুঁ। তোমাকে বেগুন ভাজতে হবে না, কাজের মেয়েটাকে বলে দাও। আর একটু আলু ভাজিও করতে বলো। দুপুরে একজন গেস্ট খাবে। কে? শ্যামা জবাব না দিয়ে হাসল। সুলতানা গেস্টের ব্যাপারটায় গুরুত্ব দিলেন না। শ্যামার বান্ধবীদের কেউ কেউ হঠাৎ এসে পড়ে বলে ভাত খাবো। তেমনই কেউ হবে। সুলতানা বললেন, আগে খবর দিয়ে রাখলে তো গোস্ত রান্না করতাম। শ্যামা বলল, আমার 1000 টাকা তুমি আজ আমাকে দেবে। দুপুরে খাবার পর আমি উপহার কিনতে যাব। ভয় নেই, একা যাব না। দুপুরে যে গেস্ট আমার সঙ্গে খাচ্ছে তাকে সঙ্গে করে নিয়ে যাব। আর বাসায় ফিরব না, বিয়ে বাড়িতে চলে যাব। সারা রাত থেকে পরদিন ফিরব। আজ রাতেই বিয়ে? হ্যাঁ। আজ 17 তারিখ না? কোনো সমস্যা নেই মা, বাবার কাছ থেকে পারমিশন নেওয়া আছে। উপহার কিনেই বিয়ে বাড়িতে যাবার কোনো দরকার নেই। বাসায় ফিরবি, তোর বাবাকে বলে তারপর যাবি। তোর বাবা তোকে পৌঁছে দিয়ে আসবে। আমাকে বাসায় ফিরতেই হবে? অবশ্যই। তোর বাবার সঙ্গে দেখা না করে গেলে সে কি হইচইটা করবে বুঝতে পারছিস না? বিয়ে বাড়িতে উপস্থিত হবে। তুই তোর বাবাকে চিনিস না। আমার ধারণা বিকেলে না ফিরলে বাবা খুশি হবেন। যাই হোক মা, তুমি কাজের মেয়েটাকে ইনস্ট্রাকশন দিয়ে দাও। দেখি তোমার জ্বরের অবস্থা। জ্বর আছে, তুমি শুয়ে থাকো, বিছানা থেকে নামবে না। আতাউর চুপচাপ বারান্দায় বসে আছে। এ বাড়িতে হঠাৎ এসে যে সে যতটা অস্বস্তি বোধ করবে বলে ভেবেছিল ততটা অস্বস্তি বোধ করছে না, বরং ভালো লাগছে। এ বাড়ির বারান্দাটা সুন্দর। বাড়ির সামনে অনেক গাছপালা থাকায় রাস্তা থেকে কিছু দেখা যায় না। সে বসে আছে বাইরের বারান্দায়, অথচ তার কাছে মনে হচ্ছে সে বাড়ির ভেতরেই বসে আছে। তাকে কেউ দেখতে পাচ্ছে না, সে সবাইকে দেখছে। শ্যামা বারান্দায় এসে দাঁড়ালো। আতাউর সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শ্যামা বলল, আমাকে দেখে উঠে দাঁড়ালেন কেন? আতাউর বলল, বুঝতে পারছি না কেন, মনে হয় অভ্যাস বলে। শ্যামা বলল, এখন বাজে প্রায় 2টা। চা না খেলে হয় না? হয়। আমার চায়ের তেমন অভ্যাসও নেই। 1 গ্লাস ঠান্ডা পানি দাও। আমাদের বাসায় ফ্রিজ নেই, বাড়িওয়ালা চাচার বাসায় আছে। আমি ঠান্ডা পানি এনে দিচ্ছি। আপনি খেয়ে চুপচাপ 8 ঘন্টার মতো বসে থাকতে পারবেন? হ্যাঁ পারবো। শোনো, ঠান্ডা পানি লাগবে না, নর্মাল পানি দিলেই হবে। আপনি 8 ঘন্টা বসে থাকবেন। 8 ঘন্টার মধ্যে আমি গোসল সারব। তারপর আপনি আমার সঙ্গে ভাত খাবেন। না না না, ভাত খাবার দরকার নেই। দুপুরবেলা আপনি এসেছেন আর আমি আপনাকে ভাত না খাইয়ে ছেড়ে দেব? অসম্ভব। আপনি আমার সঙ্গে ভাত খাবেন, তারপর আমি আপনাকে নিয়ে বের হব। কোথায় যাবে? আমার এক বান্ধবীর আজ বিয়ে।
তার জন্য গিফট কিনব, আপনি সঙ্গে থাকবেন। তারপর আপনি আমাকে ওই বান্ধবীর বাসায় পৌঁছে দেবেন। বান্ধবীর বাড়ি উত্তরায়। পারবেন না? পারবো। আমার কাণ্ড কারখানা কি আপনার কাছে খুব অস্বাভাবিক লাগছে? না, মা এখনও জানে না যে আপনি এসেছেন। মাকে আমি এখনও কিছু জানাইনি। আপনাকে যখন খাবার জন্যে ভেতরে ডাকবো তখনই মা প্রথম দেখবে এবং বিরাট একটা ধাক্কার মতো খাবে। তার মনও খুব খারাপ হবে। মন খারাপ হবে কেন? মন খারাপ হবে কারণ আজ দুপুরের খাবার আয়োজন খুব খারাপ। মা আপনাকে দেখে কি চমকানিটাই বা না চমকাবে, এটা ভেবেই আমার ভালো লাগছে। তুমি মানুষকে চমকে দিয়ে মজা পাও? হ্যাঁ, খুব মজা পাই। পত্রিকা দেব? বসে বসে পত্রিকা পড়বেন? কিচ্ছু দিতে হবে না, তুমি গোসল করে আসো। এর মধ্যে যদি ঈশা চলে আসে তাহলে ঈশাকে অবশ্যই বলবেন আপনার কথা যেন মাকে কিছু না বলে। বলতে পারবেন না? বাথরুমে ঢোকার মুখে সুলতানা মেয়েকে ধরলেন। বিস্মিত গলায় বললেন, তুই কার সঙ্গে কথা বলছিলি? শ্যামা সহজ গলায় বলল, আমি তো আগেই বলেছি, আমার গেস্ট, দুপুরে খাবে। পুরুষ মানুষ তোর গেস্ট মানে? পুরুষ মানুষ আমার গেস্ট হতে পারে না? সুলতানা চাপা গলায় বললেন, হাসবি না শ্যামা, রং রসিকতাও করবি না। এই ছেলে কে? আমার পরিচিত। কোন সাহসে তুই তাকে নিয়ে বাসায় উপস্থিত হলি? তোর মাথায় বুদ্ধিশুদ্ধি নেই? এখনই চলে যেতে বল। ভদ্রলোক দুপুরে খাবেন বলে বসে আছেন। এখন কি করে তাকে চলে যেতে বলি? তোমার যদি এতই অসহ্য লাগে তুমি চলে যেতে বলো। আমি বলবো কেন? তুই দাওয়াত করে এনেছিস, তুই বলবি। আচ্ছা যাও, আমিই বলবো। গোসল ছেড়ে নেই তারপর বলি। বলে এসে তারপর বাথরুমে ঢুকবি। তোর সাহস দেখে আমি হতভম্ব। তুই একে নিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার ফন্দি করেছিস? এত ফন্দি ফিকে কার কাছ থেকে শিখেছিস? শ্যামা মাকে সরিয়ে বাথরুমে ঢুকে গেল। সুলতানা বাথরুমের দরজার সামনে থেকে নড়লেন না, ক্রমাগত গজরাতে থাকলেন। শ্যামার খুব মজা লাগছে। হঠাৎ তার মনে হলো সে তার দীর্ঘ জীবনে এত আনন্দ পায়নি। এরকম মনে হবার কারণ কি? এই ছেলের সঙ্গে তার পরিচয় নেই, প্রেম নেই। ঘন্টার পর ঘন্টা তারা গুজগুজ করে গল্প করেনি, লম্বা লম্বা চিঠি চালাচালি করেনি। অথচ এখন এই মুহূর্তে তার কথা ভাবতে ভালো লাগছে। শুধু যে ভালো লাগছে তা না, বুকের মধ্যে ব্যথা ব্যথা লাগছে। এটাই কি প্রেম? হঠাৎ শ্যামার চোখে পানি এসে গেল। চোখে পানি আসার অর্থই বা কী? বাথরুমের দরজায় ধাক্কা পড়ছে। সুলতানা দরজা ধাক্কাচ্ছেন। শ্যামা বলল, কি হলো মা, তুমি দেখি দরজা ভেঙে ফেলার জোগাড় করছো। সুলতানা ফিসফিস করে বললেন, বারান্দায় আতাউর বসে আছে না? হ্যাঁ, ফিসফিস করছো কেন? ফিসফিসানির কোনো কারণ ঘটেনি। তুই এই নাটকটা কেন করলি? কেন আমাকে বললি না আতাউর এসেছে? মা প্লিজ ফিসফিস করবে না তো। মনে হচ্ছে তুমি কথা বলছো না, হাঁস কথা বলছে। ঘরের খাবারের আয়োজন এত খারাপ, তুই এটা কি করলি বল তো মা? আমি কিছুই করিনি। তোমার কি ধারণা আমি দাওয়াত করে নিয়ে এসেছি? ভদ্রলোক নিজেই এসেছেন। মা শোনো, তুমি কি দয়া করে জমিদার সাহেবকে এক গ্লাস পানি খাওয়াবার ব্যবস্থা করবে? আমার কাছে ঠান্ডা পানি চেয়েছেন, আমি ভুলে গেছি। কি সর্বনাশের কথা, তুই ভুললি কি করে? না জানি কি মনে করছে। কিছুই মনে করছে না মা। তুমি মোত্তালিব চাচার ফ্রিজ থেকে এক বোতল পানি আনাও, তারপর নওয়ানির জমিদারকে এক গ্লাস পানি পাঠাও। আর শোনো মা, বাথরুমের সামনে থেকে সরো। আমি লক্ষ্য করেছি আমি বাথরুমে ঢুকলেই তোমার 101টা গল্প করার নেশা চাপে। চট করে একটু পোলোয়া করে ফেলবো। পোলোয়া দিয়ে কি খাবে? পোলোয়া কী দিয়ে খাবে? বেগুন ভাজা দিয়ে? ঘরে ডিম আছে, ডিমের কোরমা করি। তোমার যা ইচ্ছা করো। এখন দয়া করে বাথরুমের সামনে থেকে সরো, আমার খুবই বিরক্তি লাগছে। শ্যামা গায়ে পানি ঢালছে। গরমের সময় শরীরে পানি ঢাললেই ভালো লাগে। আজ অন্য দিনের চেয়েও অনেক বেশি ভালো লাগছে কেন?
শ্যামার হঠাৎ মনে হলো বাথরুমের বন্ধ দরজার ওপাশে যদি মা দাঁড়িয়ে না থেকে খাতাউর সাহেব দাঁড়িয়ে থাকতো তাহলে চমৎকার হতো। গায়ে পানি ঢালতে ঢালতে খাতাউর সাহেবের সঙ্গে গল্প করা যেত। কি গল্প করা যায়? কোনো মানে হয় না এমন সব গল্প। দাদা জিজ্ঞেস করলে কেমন হয়? মাকড়সার একটা ধাঁধা আছে, কেউ এই ধাঁধার উত্তর পারে না। এটা জিজ্ঞেস করা যেতে পারে। শ্যামা মাথায় পানি ঢালতে ঢালতে বলবে, আচ্ছা, আপনি নিশ্চয় জানেন মাকড়সা জাল বানায়, বানায় না? আতর বলবে, হ্যাঁ জানি। সেই জালে অন্যান্য পোকা আটকায়, মাকড়সা সেগুলো খায়। এটা জানেন তো? হ্যাঁ জানি। আচ্ছা তাহলে বলুন, মাকড়সা তো পোকাই, সে কেন নিজের জালে আটকায় না? বাড়ি দেখে শ্যামা হকচকিয়ে গেল। সে অনেকবার শুনেছে মীরাদের বিরাট বাড়ি। সেই বিরাট বাড়ি যে এই হুলস্থুল তা বুঝতে পারেনি। এমন বাড়ির একটা মেয়ে ইডেন কলেজে পড়বে কেন? সে পড়বে দেশের বাইরে, ইংল্যান্ড, আমেরিকায়। তা না হলে দার্জিলিং। এমন বাড়ির মেয়ে ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খায়, ভাবাই যায় না। শ্যামা গেটের বাইরে দাঁড়িয়ে আছে। বাড়ির নাম্বার ঠিক আছে, নামও ঠিক আছে, হ্যাপি কটেজ। সব ঠিক থাকার পরেও তো ভুল হতে পারে। হয়তো এটা মীরাদের বাড়ি না, অন্য কারোর বাড়ি। একই নামে দুটো বাড়ি তো থাকতেই পারে। আতাউর বলল, এই বাড়ি? শ্যামা বলল, তাই তো মনে হয়। তুমি আগে আসনি? না। কি বিশাল ব্যাপার। শ্যামা বলল, আপনি চলে যান। আতাউর দাঁড়িয়ে রইল, নড়ল না। শ্যামা বলল, দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। আতাউর বলল, যেতে ইচ্ছা করছে না। তোমার সঙ্গে অনেকক্ষণ থাকলাম তো, অভ্যাস হয়ে গেছে। মানুষটা চলে যাচ্ছে। হঠাৎ করে শ্যামার তীব্র ইচ্ছে হলো মানুষটাকে একটু ছুঁয়ে দেয়। তার শরীর ঝিমঝিম করছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে মানুষটাকে ছুঁয়ে না দিলে সে আর নিঃশ্বাস নিতে পারবে না। একটা অজুহাত তৈরি করে কি মানুষটাকে ছুঁয়ে দেওয়া যায় না? সে কি বলতে পারে না, এই যে শুনুন, আপনার কপালে এটা কি লেগে আছে? খুব স্বাভাবিকভাবে এই কথাটা বলে সে কপালে হাত দিতে পারে। কপালে হাত দিয়ে অদৃশ্য ময়লা সরিয়ে ফেলা। মানুষটার নিশ্চয় এত বুদ্ধি নেই যে কপালের ময়লার আসল রহস্য ধরে ফেলবে। এই জাতীয় ব্যাপারগুলোতে পুরুষদের বুদ্ধি থাকে কম। হ্যাপি কটেজের বারান্দায় টিনা দাঁড়িয়ে আছে। সে শ্যামাকে দেখে হাত নাড়ছে। শ্যামা বাড়ির ভেতর ঢুকলো। টিনা অতি ব্যস্ত ভঙ্গিতে শ্যামার কাছে এসে বলল, মারাত্মক একটা ব্যাপার হয়েছে। বিয়ের পর মেয়েকে উঠিয়ে নিয়ে যায় না, মীরাকে আজ নিচ্ছে না, এই বাড়িতেই বাসর হবে। মারাত্মক না? শ্যামা বলল, মারাত্মক কেন? বুঝতে পারছিস না কেন মারাত্মক? না। টিনা বিরক্ত গলায় বলল, তোর কি মাথায় বুদ্ধি বলতে কিছু নেই নাকি? এই বাড়িতে বাসর হচ্ছে তার মানে কি? আমরা বাসর ঘর সাজানো সুযোগ পাচ্ছি। অলরেডি সাজানো শুরু হয়েছে। আমার দুঃসম্পর্কের এক ভাই আছে, তার কলাবাগানে ভিডিওর দোকান। তাকে খবর দেয়া হয়েছে। সে বাসর ঘরে গোপন ভিডিও ক্যামেরা সেট করে রাখবে। একটা সাউন্ড রেকর্ডারও থাকবে। মীরার যাবতীয় অডিও ভিজুয়াল কর্মকাণ্ড রেকর্ডের অবস্থায় থাকবে। এখন বুঝতে পারছিস কেন মারাত্মক? পারছি। মীরা কিছু বুঝতে পারছে না। সে তার বিয়ের টেনশনে বাঁচে না। সে কি বুঝবে? তার হচ্ছে মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। বাসর হচ্ছে কোথায়? মীরার ঘরে হচ্ছে না, ছাদে এদের প্রকাণ্ড একটা কামরা আছে, সেখানে হচ্ছে। তুই এ বাড়িতে আগে এসেছিস? হ্যাঁ এসেছি, মাত্র একবার এসেছি। এত প্রকাণ্ড বড় লোকের বাড়িতে বারবার আসা যায় না। এত বড় বাড়িতে নিজেকে সবসময় পরপর লাগে। তবে আমরা সবাই একসঙ্গে আছি তো, আমাদের লাগছে না। সবাই এসে গেছে।
তুই আর টুনি তোরা দুজন বাদ ছিলি, এখন বাকি শুধু টুনি। মনে হয় সে আসবে না, বাসা থেকে ওকে ছাড়বে না। টুনি খুবই ভুল করলো। বাসর ঘরে ভিডিও ফিট করাতেই আমাদের শেষ না, আরও অনেক ফান হবে। আমাদের সোশিওলজির শাহানা ম্যাডামও এসেছেন। উনি প্রথম আলগা আলগা ঘুরে বেড়াচ্ছিলেন, এখন আমাদের দলে ভিড়ে গেছেন। ভিডিও ক্যামেরা ফিট করার তদারকি তিনিই করছেন। সে কি, বিয়েবাড়িতে গেলে সব মেয়ের মাথায় খানিকটা হলেও আওলা হয়, ওনার সবচেয়ে বেশি আওলা হয়েছে। ভিডিও ক্যামেরা বসানোর লোক চলে এসেছে, তার নাম তাহের। তাকে দেখে মনে হচ্ছে সে লজ্জায় মুখ তুলতে পারছে না। এতগুলো মেয়ের পাশে সে খুবই অস্বস্তি বোধ করছে। কেউ কিছু বললেই চমকে উঠছে। একবার তো হাত থেকে ক্যামেরাও ফেলে দিল। শাহানা ম্যাডাম বললেন, তাহের ক্যামেরাটা ফিট করছো কোথায়? খাটের মাথায়। তাহের হাত সূচক মাথা নাড়ল। ম্যাডাম বললেন, ফিল্ড অফ ভিশন কি রেখেছ? শুধু খাটটা কভার করলেই হবে? যা ঘটনা সব খাটেই ঘটবে। অডিও রেকর্ডারের কি করেছ? ভিডিওর সঙ্গেই অডিও আছে। ক্যামেরাটা গাঁদা ফুল দিয়ে খুব ভালো মতো ঢেকে দাও, যেন বোঝা না যায় ক্যামেরা। সব ঠিকঠাক হলে একটা টেস্ট রান করবে। তাহের আবারও হাঁ সূচক মাথা নাড়ল। টিনা বলল, এখন আমাদের দরকার নকল দাড়িগোঁফ, ফর এভরি বডিস ইনফরমেশন। মীরাকে আমি অনেক কষ্টে রাজি করিয়েছি। সে বাসর ঘরে ঢোকার আগে নকল দাড়িগোঁফ পরে ঘোমটা দিয়ে থাকবে। তার স্বামী ঘোমটা খুলে দাড়িগোঁফওয়ালা স্ত্রী দেখে যে কাণ্ডটা করবে আমাদের ভিডিওতে তার ধরা থাকবে। জুথি বলল, মীরা কি জানে তার বাসর ঘরে ভিডিও ক্যামেরা বসানো হয়েছে? টিনা বলল, আমরা এই কজন ছাড়া কেউ জানে না। বাইরের মানুষের মধ্যে শুধু মীরার মা জানেন। শ্যামা বিস্মিত হয়ে বলল, উনি কিছু বলেননি? খালা কিছুই বলেননি। উনি বরং সবচেয়ে বেশি মজা পাচ্ছেন। প্রথম মেয়ের বিয়েতে সবচেয়ে বেশি ফান পায় মেয়ের মা। 1,00,000 টাকা বাজি। উনি মেয়ের বাসর ঘরের ভিডিও দেখতে চাইবেন। শাহানা ম্যাডাম বললেন, মেয়েরা তোমরা খেয়াল রেখো কোনো ছেলে যেন এদিকে না আসে। 3 তলার ছাদ, আউট অফ বাউন্ড ফর এভরিবডি। টিনা বলল, মিস্টার হুক্কা কি আসতে পারবেন? না, হুক্কা আসতে পারবেন না। শ্যামা বলল, হুক্কাকে? টিনা বলল, মীরার দুঃসম্পর্কে ভাই। আমরা নাম দিয়েছি হুক্কা। সে তার চশমা খুঁজে পাচ্ছে না। তার ধারণা আমরা চশমা লুকিয়ে রেখেছি। বারবার আসছে আমাদের কাছে। হুক্কা নাম কেন? ফানি টাইপ ক্যারেক্টার, এই জন্যে হুক্কা নাম দেওয়া হয়েছে। একসময় মীরা হুক্কার প্রেমে হাবুডুবু খাচ্ছিল, কিন্তু হুক্কা সাহেব পাত্তাই দেননি। আমরা ঠিক করেছি হুক্কা সাহেবকেও একটু টাইট দেব। শ্যামা এক কোনায় বসে বাসর ঘরের ফুল সাজানো দেখছে। গাঁদা ফুল আর বেলি ফুল, এই 2 রকমের ফুল মশারি স্ট্যান্ড থেকে ঝুলছে। বিছানায় থাকছে শুধু গোলাপ। শাহানা ম্যাডাম এখন গোলাপের কাঁটা বাঁধছেন। টুনিও চলে এসেছে, জবরজং সাজে সেজেছে। টুনিকে দেখে সবাই হই হই করে উঠল। জুথি বলল, এই তোকে তো একেবারে বিহারিদের মতো লাগছে। মনে হচ্ছে তুই মোহাম্মদপুরের পাকিস্তান কলোনিতে থাকিস। হাওয়াই মিঠাইওয়ালা শাড়ি তুই পরলি কি মনে করে? সবাই হো হো করে হেসে উঠল। শ্যামা লক্ষ্য করল তার কিছুই ভালো লাগছে না। নিজেকে আলাদা এবং একলা লাগছে। মনে হচ্ছে এদের কারো সঙ্গেই তার কোনো যোগ নেই। তার যোগ অন্য কোথাও, অন্য কোনোখানে। তার চোখ কেন জানি জ্বালা করছে, মাথাও ভারবার লাগছে। বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিলে হয়তো ভালো লাগবে। 3 তলায় নিশ্চয় বাথরুম আছে। কাউকে জিজ্ঞেস করে জানতে হবে বাথরুমটা কোথায়। কাউকে জিজ্ঞেস করতেও ইচ্ছা হচ্ছে না।
তার ইচ্ছা করছে বাসায় চলে যেতে। আতাউরকে টেলিফোন করে বললে কেমন হয়? ফিসফিস করে বলা, এই শোনো, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি একটা বেবি ট্যাক্সি নিয়ে চলে এসো তো, আমাকে বাসায় নিয়ে দাও। মানুষটাকে তুমি করে সে কি কখনো বলতে পারবে? মনে হয় না। বিয়ের পরেও হয়তো আপনি 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 করেই বলবে। টিনা শ্যামার কাছে এগিয়ে এসে বলল, তোর কি হয়েছে? শ্যামা বলল, কিছু হয়নি। কিছু একটা নিশ্চয় হয়েছে। তোকে দেখে মনে হচ্ছে তোর উপর দিয়ে ঘন্টায় 100 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে। কেমন যুবু জবুথবু হয়ে বসে আছিস, সমস্যা কি? কোনো সমস্যা নেই। সমস্যা অবশ্যই আছে, বলতে চাইলে বলতে পারিস। উড়া উড়া শুনছি তোর বিয়ে ঠিক হয়েছে। হুঁ, তুই নিজের মুখে আমাদের বলছিস না কেন? কেন আমরা উড়া উড়া শুনব? ছেলে পছন্দ হয়নি, তাই তো? বল হ্যাঁ বা না। শ্যামা চুপ করে রইল। টিনা নিঃশ্বাস ফেলে বলল, অ্যারেঞ্জ ম্যারেজে এরকম হবে। বাবা মা ধরে বেঁধে এক বান্দর নিয়ে আসবে। হাসি মুখে সেই বান্দরকে বিয়ে করতে হবে। বাকি জীবন সেই বান্দর গলায় ঝুলে থাকবে, তাকে আর গলা থেকে নামানো যাবে না। এখানে শ্যামাকে। শ্যামা চমকে তাকালো। এবার এর কোনো বুয়াই হবে, তাকে খুঁজছে। শ্যামাকে? শ্যামা? শ্যামা কাপা গলায় বলল, আমি শ্যামা। কি হয়েছে? দোতলায় যান আফা, আপনার টেলিফোন। শ্যামা ভেবেই পেল না কে তাকে এ বাড়িতে টেলিফোন করবে। এই বাড়ির টেলিফোন নাম্বার সে নিজেই জানে না। টেলিফোনে কি কোনো খারাপ সংবাদ অপেক্ষা করছে? আজ কি শনিবার? শনিবারটা শ্যামার জন্যে খুব খারাপ। শনিবার মানেই কোনো না কোনো খারাপ সংবাদ আসবেই। শ্যামা বলল, টেলিফোন কোন ঘরে? বুয়া বিরক্ত গলায় বলল, টেলিফোন সব ঘরে আছে, আপনি দোতলায় চলেন। সিঁড়ি দিয়ে নামার সময় শ্যামা দেখল হলুদ ব্লেজার পরা এক ভদ্রলোক সিঁড়ি বেয়ে দোতলায় উঠছেন। বেটে খাটো মানুষ, মাথা ভর্তি চুল। বিরক্তিতে তার চোখ কুঁচকে আছে। তবে সিঁড়ি বেয়ে উপরে ওঠার মধ্যে ছেলে মানুষই আছে। লাফিয়ে লাফিয়ে উঠছেন, যেন সিঁড়ি বেয়ে ওঠাও একটা খেলা। ভদ্রলোকের চেহারাতেও ছেলে মানুষই আছে। খুব অল্প সংখ্যক মানুষই পৃথিবীতে জন্মায় যাদের দিকে একবার তাকালে আর চোখ ফিরিয়ে নিতে ইচ্ছা করে না। এই ভদ্রলোক সেরকম। বাসে এই ভদ্রলোকের পাশে বসলে কোনো মেয়েই অস্বস্তি বোধ করবে না। ভদ্রলোক শ্যামাকে দেখে চট করে দাঁড়িয়ে পড়লেন। গম্ভীর গলায় বললেন, এক্সকিউজ মি, আপনি কি মীরার বান্ধবীদের একজন? জি। আমি আমার চশমা 3 তলার খাবার টেবিলে রেখে বাথরুমে হাত মুখ ধুতে গিয়েছিলাম। হাত মুখ ধুয়ে এসে দেখি চশমাটা নেই। আমার মাই ওপিয়া আছে। চশমার পাওয়ার 3 ডাই ওপটার। আমার খুবই অসুবিধা হচ্ছে। এর মধ্যে সিঁড়িতে 2বার হোঁচট খেয়েছি। আমার ধারণা মীরার বান্ধবীরা মজা করার জন্যে চশমা লুকিয়ে ফেলেছে। এটা ঠিক না। আপনি মীরার বান্ধবীদের একজন। আপনি কি চশমাটা খুঁজে পাবার ব্যাপারে আমাকে সাহায্য করবেন? আপনি কি জানেন চশমাটা কার কাছে? জি না। প্রথম ভুলটা আমিই করেছি। চশমা সঙ্গে নিয়ে বাথরুমে ঢোকা উচিত ছিল। এমন তো না যে বাথরুমে চশমা রাখার জায়গা নেই। বেসিনে রাখা যেত। তবে একবার বেসিনে রেখেছিলাম। বেসিন থেকে পড়ে চশমার গ্লাস ফ্রেম থেকে বের হয়ে এসেছিল। সরি, আপনাকে আটকে রেখেছি, কিছু মনে করবেন না। ভদ্রলোক আগের মতোই লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে লাগলেন। শ্যামার খুবই মজা লাগছে। কোনো বয়স্ক মানুষকে এইভাবে সিঁড়ি বেয়ে উঠতে সে আগে কখনো দেখেনি। হড়বড় করে অকারণে এত কথা বলতেও শোনেনি। ভদ্রলোক এমনভাবে কথা বলছিলেন যেন শ্যামাকে তিনি অনেক দিন থেকে চেনেন। হ্যালো, কে? শ্যামা, গলা চিনতে পারছিস না? আমি মোত্তালিব, তোদের বাড়িওয়ালা চাচা।
এই বাড়ির টেলিফোন নাম্বার আপনি কোথায় পেলেন? ইচ্ছা থাকলে উপায় হয়। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তুই কি অবাক হয়েছিস? হুঁ। তোর গলা তো আমি চিনতে পারছি না। চিবিয়ে চিবিয়ে কথা বলছিস কেন? একটা জিনিস খেয়াল রাখবি, টেলিফোনে কথা বলার সময় যতটা সম্ভব মিষ্টি গলায় কথা বলবি। কারণটাও ব্যাখ্যা করি। টেলিফোন কনভারসেশনের পুরোটাই অডিও। মুখে দেখা মুখ দেখা যাচ্ছে না, গলার স্বরটাই ভরসা। কাজেই শেষ স্বরটা মিষ্টি হওয়া বাঞ্ছনীয়। কি আমার কথায় লজিক খুঁজে পাচ্ছিস? শ্যামা কিছু বলল না। সে স্বস্তি বোধ করছে, কারণ মোত্তালিব চাচার গলা স্বাভাবিক। তিনি হাসি মুখে কথা বলছেন। কোনো খারাপ সংবাদ থাকলে তিনি এমন হাসি মুখে কথা বলতেন না। হ্যালো শ্যামা। হ্যাঁ শুনছি। এই টেলিফোন নাম্বার কি করে জোগাড় করলাম সেটা বলি। কী জন্যে টেলিফোন করেছেন সেটা আগে বলুন। স্টেপ বাই স্টেপ বলি। তুই এত ছটফট করছিস কেন? মনে হচ্ছে পাবলিক টেলিফোন থেকে টেলিফোন করছিস। তোর পেছনে লম্বা লাইন, সবাই তোকে তাড়া দিচ্ছে। শোন শ্যামা। হ্যালো হ্যালো। শুনছি। আমি করেছি কি শোন। প্রথমে এশাকে বললাম, তোমার বোনের ডায়েরি ঘেঁটে দেখো তার কোনো বান্ধবীর নাম্বার লেখা আছে কিনা। সে একজনের নাম্বার দিল, টিনা মেয়েটার নাম। আমি টিনার বাসায় টেলিফোন করে এই বাড়ির নাম্বার নিলাম। বুঝেছিস? বুঝলাম। আপনার অনেক বুদ্ধি। এখন বলুন টেলিফোন করেছেন কেন? টেলিফোন করেছি এটা বলার জন্য যে বাসায় চলে আয়। আমি তোদের এখানকার ঠিকানা নিয়ে গাড়িও পাঠিয়ে দিয়েছি। এতক্ষণে গাড়ি পৌঁছে যাবার কথা। বাসায় চলে আসবো? হুঁ। কেন? তোর বাবার শরীর খারাপ, বাথরুমে মাথা ঘুরে পড়ে গেছে। এখন ভালো। কিছুক্ষণ আগেও বিছানায় শুয়েছিল। এখন দেখে এসেছি বিছানায় বসা, লেবুর শরবত খাচ্ছে। সেকেন্ডে সেকেন্ডে শ্যামা শ্যামা করছে। এই জন্যেই আমার মনে হয় তোর চলে আসাটা ভালো হবে। শ্যামা হতভম্ব গলায় বলল, চাচা আপনি কি বলছেন? আপসেট হবার কিছু নেই। তোর বাবা ভালো আছে। ডাক্তার এসে দেখে গেছে, বলেছে চিন্তার কিছু নেই। প্রেশার সামান্য বেশি। প্রেশার কমানোর ওষুধ দেয়া হয়েছে, সিডেটিভ দেয়া হয়েছে। আমি যতদূর জানি এখন নাক ঢেকে ঘুমোচ্ছে। চাচা আমি আসছি। তোর কথা শুনে মনে মনে হচ্ছে তুই টেনশনে মরে যাচ্ছিস। টেনশন করার মতো কিছু হয়নি। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। তোর মা শুরুতে খুব ভয় পেয়েছিল, এখন সামলে উঠেছে। তুই বরং এক কাজ কর, বাবাকে দেখে তারপর আবার বিয়ে বাড়ি চলে যা। সাপ মরল লাঠি ভাঙল না। স্নেক ইজ ডেড, স্টিক ইজ ট্যাক্ট। হা হা হা। এত হাসছেন কেন? হাসির কি হলো? তোর টেনশন দেখে হাসছি। ভুল বললাম। টেনশন দেখতে পারছি না, শুধু ফিল করছি। আমার টেনশন করাটা কি হাস্যকর? হ্যাঁ হাস্যকর। ছোটোখাটো ব্যাপারে যদি এত টেনশন করিস, বড় ব্যাপারগুলি কিভাবে সামাল দিবি? চাচা আমি রাখি। এখন টেলিফোন রেখে কি করবি? গাড়ি তো এখনও পৌঁছেনি। ততক্ষণ কথা বল। চাচা আমার কথা বলতে ইচ্ছা করছে না। শ্যামা টেলিফোন রেখে দ্রুত নিচে নেমে গেল। মোত্তালিব চাচার গাড়ি এখনও আসেনি। গাড়ির ড্রাইভার যদি বাসা চিনে আসতে না পারে? আচ্ছা সে কি আতাউরকে টেলিফোন করে আসতে বলতে পারে না? আতাউর তাকে বেবি ট্যাক্সি করে পৌঁছে দেবে। এতে নিশ্চয় দোষের কিছু নেই। শ্যামা আতাউরের নাম্বার ডায়াল করল। টেলিফোনে আতাউর ধরল। আগের বারের মতো অন্য কেউ ধরল না। শ্যামাকে নানান ভনিতা করে আতাউরকে চাইতে হলো না। শ্যামা হ্যালো বলতেই আতাউর বলল, এশা তোমার খবর কি? দেখলে আমি কেমন গলা চিনি? আমার সঙ্গে একবার মাত্র কথা বলেছ, আর আমি গলা মুখস্থ করে রেখে দিয়েছি। শ্যামা হকচকিয়ে গেল। এসব প্রসঙ্গটা তার মাথায় একেবারে ছিল না, অথচ থাকা উচিত ছিল। সে বোকা না, সে বুদ্ধিমতী। এসা হ্যালো বলেই চুপ করে গেলে কেন? কোত্থেকে টেলিফোন করছো?
আমাদের বাড়িওয়ালা চাচার বাসা থেকে করছি। আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার বুদ্ধিমতো দোকানটায় গিয়েছিলাম। তোমার আপা বুঝতেই পারেনি যে পুরো ব্যাপারটা সাজানো। আমার তো মনে হচ্ছে আপনি একটু বেহায়া টাইপ। আপার সঙ্গে হুড়হুড় করে বাসায় চলে এলেন। দুপুরে খাওয়া দাওয়া করলেন। আশ্চর্য তো। কাজটা খুবই করেছি কিন্তু বেহায়ার মতো করেছি, কিন্তু আমার একটুও খারাপ লাগছে না। মাই গড, আপনি যেভাবে কথা বলছেন তাতে তো মনে হচ্ছে আপনি আপার প্রেমে পড়ে গেছেন। তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে প্রেমে পড়াটা অপরাধমূলক। অবশ্যই অপরাধমূলক। যে মেয়ের সঙ্গে বিয়ে ঠিকঠাক, তার প্রেমে পড়াটা অপরাধ। অপরাধ কেন? বিয়ে ঠিকঠাক হওয়া মেয়ের প্রেমে পড়া মানে লাইসেন্স করে প্রেমে পড়া। তুমি তো খুবই গুছিয়ে কথা বলো। আমি গুছিয়ে কথা বলি টেলিফোনে, সামনাসামনি আমি একেবারেই কথা বলতে পারি না। আচ্ছা শুনুন, আপা কি আপনাকে মাকুসার ধাঁধাটা জিজ্ঞেস করেছে? মাকুসার কোন ধাঁধা? আবার একটা মাকুসার ধাঁধা আছে। ওই ধাঁধাটা সে সবাইকে জিজ্ঞেস করে। আপনাকেও জিজ্ঞেস করবে। আপনার বুদ্ধি টেস্ট করার জন্যে জিজ্ঞেস করবে। ধাঁধার উত্তর দিতে না পারলে আপার মন খারাপ হবে। সে ভেবেই নেবে আপনার বুদ্ধি কম। আমি পারবো না, এমনিতেই আমার বুদ্ধি কম। ধাঁধার বুদ্ধি আরও কম। মাকুসার ধাঁধাটা আপনি পারবেন, কারণ আমি উত্তরটা শিখিয়ে দিচ্ছি। উত্তরটা হলো মাকুসা দু রকমের সুতা দিয়ে জাল বানায়। এক রকমের সুতা থাকে আঠা লাগানো, আরেক রকমেরটায় আঠা থাকে না। যে সুতায় আঠা লাগানো থাকে না, মাকুসা তার উপর দিয়ে হাঁটে বলে সে জালে আটকে যায় না। আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কি বলছো। আপনি তো ধাঁধাটা জানেন না, শুধু উত্তরটা জানেন। এই জন্যে কিছু বুঝতে পারছেন না। বুঝতে না পারলেও ক্ষতি নেই, উত্তরটা জেনে রাখুন। আচ্ছা শুনুন, আমি রাখি। শ্যামা টেলিফোন নামিয়ে ঘর থেকে বের হলো। আর তখনই তার সব বান্ধবীরা সিঁড়ি দিয়ে নামলো। বান্ধবীদের সঙ্গে মিস্টার হুক্কা আছেন, শাহানা ম্যাডামও আছেন। সবাই তাকিয়ে আছে তার দিকে। মিস্টার হুক্কা কঠিন গলায় বলল, এক্সকিউজ মি, আপনার বান্ধবীরা বলছে আপনি আমার চশমা আপনার হ্যান্ডব্যাগে লুকিয়ে রেখেছেন। কাজটা ঠিক করেননি। জোক ভালো, বাট নট অ্যাট দ্য এক্সপেন্স অফ সামন। শ্যামা বলল, আমি আপনার চশমা লুকিয়ে রাখিনি। টিনা বলল, তোর হ্যান্ডব্যাগ খুলে দেখিয়ে দে না। হ্যান্ডব্যাগে কিছু নেই, এত কথার দরকার কি? টিনা মুখ চেপে হাসছে। শ্যামার বুক ধক করে উঠল। সে এখন পুরোপুরি নিশ্চিত তার হ্যান্ডব্যাগে ভদ্রলোকের চশমা আছে। টিনা এক ফাঁকে লুকিয়ে রেখেছে। শ্যামা হ্যান্ডব্যাগ খুলে চশমা বের করলো। তার চোখে পানি এসে যাচ্ছিল। সে অনেক কষ্টে চোখের পানি আটকে বলল, আই অ্যাম সরি। ভদ্রলোক চশমা নিতে নিতে বললেন, কিছু কিছু অপরাধ আছে শুধু সরিতে কাটা যায় না। যাই হোক, আমি আপনার সরি গ্রহণ করছি। আপনাকে একটা ছোট্ট উপদেশ দেবার ইচ্ছা ছিল, দিচ্ছি না, কারণ আমার মনে হয় না আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে। রাত 9টা। এতক্ষণে মন্টু 2টা চ্যাপ্টার পড়ে ফেলতে পারত। এখনও সে বই নিয়ে বসতেই পারেনি। একবার বসেছিল, বই খোলার আগেই টপ করে দেয়াল থেকে একটা টিকটিকি বইয়ের উপর পড়েছে। টিকটিকি বইয়ের উপর পড়া খুব অলক্ষণ। সে বই বন্ধ করে উঠে পড়েছে। অলক্ষণের সময় পার করে সে আবার পড়তে বসবে। তাছাড়া মনও বসছে না। বাবার জন্য খুব অস্থির লাগছে। বড় আপা অবশ্যই চলে এসেছে। অস্থির ভাবটা এখন অনেকখানি কমেছে। আপা মেয়ে মানুষ, সে কী বা করবে। তারপরেও মন্টুর মনে হয় আপা ঘরে থাকা মানেই অনেক কিছু। মন্টু একটু পর পরই দরজা ধরে দাঁড়াচ্ছে, বাবাকে দেখেই চলে যাচ্ছে। তার উপর দিয়ে সন্ধ্যার পর থেকে একের পর এক ঝামেলা যাচ্ছে। তাকেই ডাক্তার ডেকে আনতে হয়েছে। চাইনিজ রেস্টুরেন্ট থেকে স্যুপ আনতে হয়েছে। তাকেই ওষুধ আনতে হয়েছে। আব্দুর রহমান সাহেব খুব বিব্রত বোধ করছেন। তার লজ্জাও লাগছে। সবাইকে দুশ্চিন্তায়
ফেলে দেওয়ার লজ্জা। তিনি পরিবারের প্রধান, তার কর্তব্য সবাইকে দুশ্চিন্তামুক্ত রাখা। বড় মেয়েটা শখ করে বান্ধবীর বিয়েতে গিয়েছিল, তাকে চলে আসতে হয়েছে। মেয়েটার মনটা নিশ্চয় খুব খারাপ। শ্যামা বলল, বাবা স্যুপটা খাও, ঠান্ডা হয়ে যাবে। স্যুপ থেকে মুরগি মুরগি গন্ধ আসছে, ভাতের মারের মতো একটা জিনিস, তার উপর লতাপাতা ভাসছে, দেখেই অভক্তি লাগছে। তারপরও মেয়ের মুখের দিকে তাকিয়ে তিনি এক চুমুক স্যুপ মুখে দিলেন। শ্যামা বলল, স্যুপটা খেতে ভালো লাগছে না? তিনি বললেন, খারাপ না। তাহলে খাও, চামচ হাতে নিয়ে বসে আছো কেন? তিনি পরপর কয়েক চামচ স্যুপ খেয়ে মুখে দিলেন। শ্যামা বলল, শরীরটা কি এখন আগের চেয়ে ভালো লাগছে? হুঁ। একটু ভালো না, অনেকখানি ভালো, অনেকখানি ভালো। স্যুপ খেয়ে শুয়ে পড়ো। আব্দুর রহমান সাহেব আরও এক চামচ স্যুপ মুখে দিলেন। ভক করে মুরগির গন্ধ নাকে লাগলো। শরীর কেমন যেন মোচড় দিচ্ছে, বমি হয়ে যেতে পারে। তিনি বমি আটকাবার চেষ্টা করলেন। তার শরীরের কলকবজা ভালো না। একবার বমি শুরু হলে বাড়িতে আবারও হইচই শুরু হবে। মন্টুর পড়া হবে না। পরীক্ষার আগের রাতের রিভিশনটা 1 মাসের পড়ার সমান। কাল তার পরীক্ষা, মনেই ছিল না। স্যুপ খাওয়াটা বন্ধ করতে হবে। মেয়ে এমন আগ্রহ নিয়ে খেতে বলছে, তিনি নাও করতে পারছেন না। মন্টু দরজা ধরে আবারও এসে দাঁড়িয়েছে। তিনি চোখের ইশারায় ছেলেকে কাছে ডাকলেন। মন্টু এগিয়ে এলো। রিভিশন শেষ হয়েছে? না। আমার শরীর ভালো আছে, আমাকে নিয়ে মোটেও চিন্তা করবি না। হাত মুখ ধুয়ে বই খাতা নিয়ে বসে যা। রাত 2টা পর্যন্ত পড়বি। 2টার পর ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বি। পরীক্ষার আগের রাতে রিভিশন যেমন দরকার, ঘুমও ঠিক তেমনই দরকার। দুটার ইম্পর্টেন্সই সমান সমান। 50-50, বুঝতে পারলি? মোটু মাথা কাত করল। শ্যামা বলল, তোমার উপদেশ দেবার কোনো দরকার নেই বাবা, তুমি স্যুপটা শেষ করো। ঠান্ডা হলে আর খেতে ভালো লাগবে না। আব্দুর রহমান সাহেব নিচু গলায় বললেন, আমি আর খাবো না, বমি আসছে। বাতি নিভিয়ে দিয়ে তুই চলে যা, আমি শুয়ে থাকবো। মাথায় হাত বুলিয়ে দেই? দরকার নেই। তোমার কি ঘুম পাচ্ছে? হুঁ। ঘুম পেলে মাথায় হাত না বুলালেই ভালো। ঘুমের সময় মাথায় হাত বুলালে ঘুম কেটে যায়। শ্যামা বাবার ঘরের বাতি নিভিয়ে রান্নাঘরের দিকে গেল। সুলতানা রান্নাঘরে রুটি বানাচ্ছেন। শ্যামা মার পাশে বসতে বসতে বলল, রুটি বানাচ্ছ কেন? তোর বাবাকে দেব। বাবা শুয়ে পড়েছে, কিছু খাবে না। আজ সারাদিন কিছু খায়নি। অফিসে শুধু একটা কলিজার সিঙ্গারা খেয়েছিল। টিফিন বক্স খুলেও দেখেনি। এই বয়সে বাবার কলিজার সিঙ্গারা খাওয়া একেবারেই ঠিক না। পচাবাসি কলিজা দিয়ে সিঙ্গারা বানায়। সুলতানা মেয়ের দিকে তাকিয়ে বললেন, তুই কি বিয়েবাড়ি থেকে খেয়ে এসেছিস? শ্যামা না ছুসক মাথা নাড়ল। তাহলে হাত মুখ ধুয়ে আয়, রুটি খা। নাকি ভাত খাবি? রুটি খাবো, গরম গরম রুটি দেখে লোভ লাগছে। সুলতানা বললেন, তোর বান্ধবীর বিয়ের উৎসব কেমন জমেছে? খুব জমেছে, নানান ধরনের মজা হচ্ছে। কি হচ্ছে বল শুনি। বলতে ইচ্ছা করছে না। বড় মানুষদের বড় মজা। ওরা কি খুবই বড় লোক? বড় লোক মানে হুলস্থুল বড় লোক। মীরাদের বাড়ির প্রতিটা ঘরে এসি আছে। আমার ধারণা কাজের মেয়েদের ঘরেও আছে। বলিস কি? কথার কথা বলছি। কাজের মেয়ের ঘরে তো আর এসি থাকে না। বড় লোকেরা যা করে নিজের জন্যে করে, অন্যের জন্যে করে না। মীরার বাবা কি করেন? ইন্ডাস্ট্রি আছে, মাছের ব্যবসা আছে, আরও কী কী যেন আছে। শ্যামা একটা রুটি নিয়ে খেতে শুরু করলো। সুলতানা বললেন, শুধু শুধু রুটি খাচ্ছিস কেন? তরকারি দিয়ে খা। ডিম একটা ভেজে দেব, ডিম দিয়ে খাবি? উহু। সবুজ শাড়িতে তোকে যে খুব সুন্দর দেখাচ্ছে, এই কথা কেউ বলেনি? না, বলেনি। সুলতানা বললেন, কুমারী মেয়েদের সেজেগুজে বিয়ে বাড়িতে যাওয়াটা ভালো, অনেকের চোখে পড়ে, সম্বন্ধ আসে। সুলতানা মাথা নিচু করে লজ্জিত ভঙ্গিতে হাসতে হাসতে বললেন, তোর বয়সে আমি যতবার কোনো বিয়ে বাড়িতে গিয়েছি ততবার বিয়ের সম্বন্ধ এসেছে। এর মধ্যে একটা এসেছিল প্লেনের পাইলট। পাইলটের সঙ্গে বিয়ে হলো না কেন? বিয়ে হলে তো প্লেনে করে তুমি দেশ বিদেশ ঘুরতে পারতে। বিয়ে কপালের ব্যাপার। কপালের লেখা ছিল তোর বাবার সাথে বিয়ে হবে, তাই হয়েছে। আমার কপালে লেখা খাতাউরের সঙ্গে বিয়ে হবে, কাজেই
যত সেজে গুজেই বিয়ে বাড়িতে যাই না কেন, আমার কপালে খাতাউর তাই না মা? খাতাউর সাহেব যে দুপুরে বাসায় খেতে এসেছিল, এটা কি বাবাকে বলেছ? না।